যে জিএনএম ধরো পড়তে শুরু করে দিয়েছো বা জিএনএম পড়তে চাও, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নাম্বার কম আছে, তাহলে কি তুমি গভর্নমেন্ট জব পেতে পারবে না? 100% পেতে পারবে গভর্নমেন্ট জব, কিন্তু তার একটা টেকনিক আছে। সেই টেকনিকটা সবাই জানে না, ভাষাতেই পড়তে হবে। এই জন্য অনেকে কি করে, ভর্তি হতে চায় না। কেন ভর্তি হতে চায়? মাধ্যমিক, এইচএস, জিএনএম কোর্স মার্কস প্লাস ইন্টারভিউ, এই চারটে জিনিসের উপর ভিত্তি করে তারপরে তোমার মোট নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট বেরোবে। তাহলে এত কিছুর উপরে বেস করে তোমার কি মেরিট লিস্ট যায় 100তে চাকরি পাওয়ার জন্য। মোটামুটি তুমি যদি 65 পেয়ে যাও, ফিমেল জিএনএম 65 পেয়ে যাও, তাহলে কি হয়ে যাবে? তাহলেই তোমার সিলেকশন। তোমার সুযোগ আছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে পৌঁছাবার। তোমার যদি ডিগ্রি বাড়িয়ে থাকো তুমি, তো কোন লেভেল অবধি পৌঁছাতে পারো? হায়ার লেভেল অ্যাডমিনিস্ট্রেটিভ রোল। এই তিনখানার মধ্যে যে কোনো একটা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। এই চ্যানেলে তোমাদের 9 থেকে 12 বা এএনএম, জিএনএম, জেন পাস বলো, নিট বলো, যেই বলো, মোটমাট যত রকমের একাডেমিক কম্পিটিটিভ এক্সাম আছে, এইগুলোর জন্য এখানে কিন্তু প্রিপারেশন করানো হয়। তো চলো, যারা যারা এর মধ্যে কোনো একটা প্রিপারেশন নিচ্ছ বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, সেটা গভর্নমেন্ট জবেরও হতে পারে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সব রকমের ভিডিও আসতে থাকবে। তো চলো শুরু করা যাক আজকের সেশন। তোমরা দেখতে পাচ্ছ জিএনএম এর পজিটিভ দিকগুলো কি কি এবং নেগেটিভ দিকগুলো কি কি, তার উপরে আমাদের আজকের শো। তো এই শোতে আমরা কি নিয়ে আলোচনা করব দেখে নাও। জিএনএম এর ক্রাইটেরিয়া দেখব, কাট অফ দেখব, মিডিয়াম অফ স্টাডি মানে কি ভাষায় পড়াশোনা করতে হবে সেটা দেখব, কোর্স ডিউরেশন দেখব, কত দিনের কোর্স, স্যালারি দেখব, এডুকেশনাল অ্যাসপেক্ট মানে কতদূর তুমি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারো সেগুলো দেখব, কেরিয়ার অপশন দেখব, তোমার কোথায় কেরিয়ার আছে, প্রাইভেট জবে কেমন, তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট জবে কেমন, সব রকম। এবং তার সাথে প্রমোশনাল অ্যাসপেক্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, একেবারে শেষ অবধি থাকবে ভিডিওর শেষে আমরা আলোচনা করব প্রমোশনাল অ্যাসপেক্ট, যেটা খুব ইম্পর্টেন্ট একটা চাকুরি জীবনে। যেটা আমি আগের ভিডিওতে এএনএম এর ক্ষেত্রে বলেছি, এএনএম এর প্রমোশনাল অ্যাসপেক্ট খুবই খারাপ, সেখানে এর প্রমোশনাল অ্যাসপেক্ট কেমন সেটা আমরা ভিডিওতে দেখব। এই ভিডিও A to Z পুরোটা দেখবে, তোমার মনে ধারণা ক্রিয়েট হয়ে যাবে যে জিএনএম এ মানে তোমার কি কি দরকার নয়, বা পজিটিভ দিক কি, নেগেটিভ দিক কি। তো চলো শুরু করা যাক এই আজকের ভিডিওটা। শুরু করার আগে আমি আমার নিজের পরিচয় একবার দিয়ে দিই। আমি হলাম শুভাশিস স্যার। তোমাদের প্রায় মোটামুটি 7 বছর ধরে আমি তোমাদের প্রিপারেশন দিয়ে আসছি, এবং এই চ্যানেলে আমি এই এক্সামগুলোর জন্য তোমাদের কিন্তু প্রিপারেশন দেব। তো আজকের টপিক হচ্ছে প্রজ অ্যান্ড কনস অফ জিএনএম। প্রজ মানে পজিটিভ দিক, কনস মানে নেগেটিভ দিক। জিএনএম পরীক্ষার পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে আমরা আলোচনা করব। এবং যারা যারা এই ভিডিওতে আছো তাদের মধ্যে কে এই টপিকের উপরে ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাবে, যে জিএনএম এ 100% গভর্নমেন্ট জব পাবে কিভাবে। এই টপিকটার উপরে যদি ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো, যে জিএনএম ধরো পড়তে শুরু করে দিয়েছো বা জিএনএম পড়তে চাও, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নাম্বার কম আছে, তাহলে কি তুমি গভর্নমেন্ট জব পেতে পারবে না? 100% পেতে পারবে গভর্নমেন্ট জব, কিন্তু তার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা সবাই জানে না। তো সেইটার যদি ভিডিও চাও, যে জিএনএম পেয়েছি বা জিএনএম পড়তে চাই, এদিকে আমি গভর্নমেন্ট জবও চাই, তাহলে আমার উপায় কি রয়েছে, তো সেইটার ব্যাপারে আমি কিন্তু অবশ্যই ভিডিও করে দেব। তো চলো দেখে নিই আমরা আজকের টপিক, যেটা হচ্ছে জিএনএম। জিএনএম এর ফুল ফর্ম, জিএনএম এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এবং এই পরীক্ষায় বসার জন্য বা এই জিএনএম এ চান্স পাওয়ার জন্য কোন পরীক্ষায় বসতে হয়? WBJEE এএনএম জিএনএম এন্ট্রান্সে বসতে হয়। ওকে, আশা করি এটা সবাই জানো এতদিন যারা প্রিপারেশন নিচ্ছ। এইবার চলে আসি আমাদের ফার্স্ট পয়েন্ট, যেটা সেটা হচ্ছে কি এই এক্সামের ক্রাইটেরিয়া। তোমাকে হতে হবে ইন্ডিয়ান, তোমাকে এইচএস পাস হতে হবে, এবং তোমার টোটাল মার্কস 40% থাকতে হবে। ইংলিশের পার্সেন্টেজ তুলে দিয়েছে এবারে। এবং এজ ক্রাইটেরিয়া 17 থেকে 35 ছিল, যেখানে নো আপার লিমিট করে দিয়েছে এজের। তো এজের কোনো লিমিটেশন নেই এই কারণে, কারণ এটা একটা এডুকেশন, তো পড়াশুনোর কোনো বয়স হতে পারে না, তো তাই জন্য এই আপার এজ লিমিটটাকে তুলে দিয়েছে। তো ওভারঅল দেখলে এইখানে আমরা যে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি, যেটা এইচএস এর পাস মার্কস মাত্র 40% এবং ইংলিশের 40% এই ক্রাইটেরিয়াটা তুলে দিয়েছে, এবং এজ লিমিট তুলে দিয়েছে। এই দুটোই কি হচ্ছে, এই পরীক্ষার জন্য একটা মেরিটের মধ্যে পড়ছে বা পজিটিভ দিকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এইবার
তারপরের পয়েন্ট জিএনএম এর ক্ষেত্রে যে এই পরীক্ষার কাট অফ লো হয়। স্যার সব পরীক্ষার থেকে লো হয় না, আমি যদি ক্রাইটেরিয়া ওয়াইজ দেখি সব থেকে লো কাট অফ হয় বিএসসি নার্সিং পরীক্ষায়। হ্যাঁ, তার কোয়েশ্চেনটা একটু হাই হয় বিএসসি নার্সিং এর জন্য, সরি জেনপাস বলা ঠিক হবে, মানে জেনপাসের বিএসসি নার্সিং এর কাট অফ সব থেকে লো হয়। জেনপাস পার্সেন্টেজ ওয়াইজ দেখলে জেনপাস ইউজি বিএসসি নার্সিং এ অ্যাডমিশনের জন্য এটাই সব থেকে কম হয়। ওকে, তার থেকে বেশি কি হয় জেনপাস ইউজি, যেগুলো হচ্ছে তোমার প্যারামেডিক্যাল কোর্স যেগুলো হয়, প্যারামেডিক্যালের একটু হাই হয়। তার থেকে হাই হয় হচ্ছে কি জিএনএম এর, তার থেকে হাই হয় কি এএনএম এর। কিন্তু আমরা তো পরীক্ষা দিচ্ছি এএনএম জিএনএম, তাহলে আমরা যদি দেখি সেই ক্ষেত্রে জিএনএম এর কাট অফ তুলনামূলক লো, এএনএম এর কাট অফ হাই। যেখানে এএনএম একটা নিচু গ্রেডের মানে জব পোস্টিং হয়, জিএনএম এ উঁচু গ্রেডের জব পোস্টিং হয়, সেখানে জিএনএম এর কাট অফ হচ্ছে লো, এএনএম এর কাট অফ হচ্ছে হাই। কেন সেটাও আমি আগের দিন ভিডিওতেও বলেছি, আজকেও আরেকবার বলবো। কিন্তু এটা যেহেতু লো কাট অফ হয় তাই জন্য এটাকে আমি মেরিটস এর মধ্যে রেখেছি, মানে এটা একটা পজিটিভ দিক এই পরীক্ষায় এই গ্রেডে চান্স পাওয়ার জন্য। এর পরের পয়েন্ট হচ্ছে আমাদের নেক্সট, যে এইটার মিডিয়াম অফ এডুকেশন কি। মাথায় রাখবে জিএনএম এ যদি চান্স পাও তোমাকে ইংলিশ ভাষাতেই পড়তে হবে, এটা ম্যান্ডেটরি, তোমাকে ইংলিশ ভাষাতেই পড়তে হবে। এই জন্য অনেকে কি করে ভর্তি হতে চায় না। কেন ভর্তি হতে চায় না? সবাই ভাবে যে আমি তো ইংলিশে কাঁচা, আমি তো এই পরীক্ষায় পড়ে পারবো না কিছু, তাহলে আমার এই কোর্সে ভর্তি হওয়া উচিত নয়। এটা সব থেকে বড় ভুল। ইংলিশে কাঁচা হলেও এখানে খুব একটা অসুবিধা হয় না, খুব বেশি হলে 1.5 মাস লাগে এর সাথে মানে অ্যাডপ্ট করতে এই ভাষার সাথে, তারপরে সবাই ফ্লুয়েন্ট হয়েই যায়। তখন গিয়ে দেখবে বাংলায় পড়তে অসুবিধা হচ্ছে। তো এইটা কোনো ডিমেরিট যদিও বা নয়, তবু আমি এটা ডিমেরিটের খাতায় রেখেছি এএনএম এর তুলনায়। কারণ এএনএম এ বাংলা ইংলিশ দুটো ভাষাতেই পড়া যায়, কিন্তু এখানে তোমায় ইংলিশ ভাষাতে পড়তে হবে। তো এই জন্য এটাকে আমি ডিমেরিটের মধ্যে রেখেছি। ওকে, চল তারপরের পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের যদি মনের মধ্যে প্রশ্ন থাকে যে কিভাবে আমি সুযোগ পাবো জিএনএম এ 100% কনফার্ম গভর্নমেন্ট জব পাবো, তার টেকনিক বলে দিন, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভিডিও দিতে বলবে, আমি দিয়ে দেবো। ওকে, চলো কমেন্ট বক্সে জানাতে হবে। কমেন্ট বক্সে যত কমেন্ট আসবে তার উপরে ভিত্তি করে কিন্তু ভিডিও আসবে। আর যত বেশি লাইক হবে, যত বেশি শেয়ার হবে ভিডিও, তার উপরে ভিত্তি করে এইরকম ইম্পর্টেন্ট ভিডিও যেগুলো তোমাদের কেরিয়ারের জন্য ইম্পর্টেন্ট, সেই ভিডিও নিয়ে কিন্তু আমি আসবো। তোমাদের যা যা চাহিদা সেগুলো কমেন্ট বক্সে লিখতে পারো, এক্সট্রা কোনো চাহিদা থাকলে অবশ্যই। চলো এরপরে আসছি জিএনএম। জিএনএম এর ক্ষেত্রে আমরা দেখতে পাই 3 বছরের এটা কোর্স হয়, যার মধ্যে 6 মাসের ইন্টার্নশিপ ইনক্লুডেড থাকে, যেটা আমি আগে একটা ভিডিওতে ইনক্লুডেড লিখিনি বলে অনেকে কমেন্ট করেছিল, স্যার এটা 3.5 বছর হয়ে যাচ্ছে। না, 3.5 বছর নয়, 3 বছর, এর মধ্যে 6 মাস ইনক্লুডেড থাকে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হতেই পারে 3 বছর 6 মাস হলো, সেটা নয়, কিন্তু মেনলি হচ্ছে 3 বছরেরই কোর্স, যার মধ্যে 6 মাস ইনক্লুডেড ইন্টার্নশিপ থাকবে। ঠিক আছে, তো এই জন্য এটাকে আমি কিসে মেরিটের মধ্যেই রাখছি, কারণ খুব অল্প সময়ের কোর্স। এই সময় এখন তো তোমার গ্র্যাজুয়েশনও হবে না। তুমি লজিক্যালি ভেবে দেখো, তোমার গ্র্যাজুয়েশন করতে, অনার্স পড়তে 4 বছর লাগছে, সেখানে তোমার 3 বছরে এত বড় একটা কোর্স তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটা আমি মেরিটসের মধ্যে, মেরিটসের খাতায় রেখেছি। এএনএম এরও এই পয়েন্টটা আমি মেরিটসের খাতায় কিন্তু রেখেছিলাম। এইবার চলে আসছি চাকরি পাওয়ার জন্য। চাকরি পাওয়ার জন্য তোমার এখানে কি করতে হবে? এইখানে কিন্তু সরকারি চাকরির জন্য পরীক্ষা হবে না, তাহলে আর কোনো কম্পিটিটিভ এক্সামে তো আমাকে বসতে হচ্ছে না। এইটুকুনি আমি নিশ্চিন্ত, এই যে কম্পিটিটিভ পরীক্ষায় বসলাম এটাই আমার শেষ। কিন্তু এর কয়েকটা নেগেটিভ দিক আছে। সর্বপ্রথম ইন্টারভিউ হবে, এটাকে নেগেটিভ দিক বলবো না, ইন্টারভিউ হওয়া খুব ভালো ব্যাপার, ইন্টারভিউ হওয়া উচিত, কারণ একজনের মেরিটোরিয়াস কিনা সেটা বোঝার জন্য ইন্টারভিউ খুব দরকারি। তো এই পরীক্ষায় ইন্টারভিউ হবে। এবং তার সাথে আমি যদি দেখি মাধ্যমিক, এইচএস, জিএনএম কোর্স মার্কস প্লাস ইন্টারভিউ, এই 4
চারটে জিনিসের উপরে ভিত্তি করে তারপরে তোমার মোট নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট বেরোবে। তাহলে এত কিছুর উপরে বেস করে তোমার কি মেরিট লিস্ট তৈরি হবে, মাধ্যমিকের মার্কস, এইচএস, জিএনএম, কোর্স মার্কস, ইন্টারভিউ, এই সব কিছু মিলিয়ে। এইবার এইটাকে আমি ডিমেরিটের মধ্যে রাখবো কেন দেখে নি একবার। তোমার একাডেমিক্স মার্কস যেটা তুমি অতীতে করে ফেলেছো সেইটার জন্য তোমাকে সারা জীবন ভুক্তভোগী হতে হবে, এটা কোনোদিনও আমার মনে হয় না লজিক্যাল। এখানে এই জন্য আমি এটাকে ডিমেরিটস এর মধ্যে ফেলেছি। এখানে একাডেমিক্স মার্কস মোট 100 নম্বরের মধ্যে 75 মার্কস তোমার একাডেমিক্স এর উপর নির্ভর করে, যেই 75 মার্কসের মধ্যে 25 প্লাস 10 35, মানে 35 মার্কস তোমার অতীতের মার্কসের উপর নির্ভর করছে। এবং স্যার এই টোটালে কাট অফ কত যায় 100-তে চাকরি পাওয়ার জন্য? মোটামুটি তুমি যদি 65 পেয়ে যাও, ফিমেল জিএনএম 65 পেয়ে যাও, তাহলে কি হয়ে যাবে? তাহলেই তোমার সিলেকশন কমপ্লিট, তাহলেই তোমার সিলেকশন হয়ে যাবে 65 পেলে। একবার দেখে নি একজন অ্যাভারেজ স্টুডেন্ট যে সারা জীবন 60% করে মার্কস পেয়ে এসছে, তার পক্ষে কি এই জিএনএম এ সরকারি চাকরি পাওয়া তাহলে সম্ভব যেখানে 65 কাট অফ যায়? একবার চেক করে নি। মাধ্যমিকে 60% পেয়েছিল 6, অ্যাভারেজ স্টুডেন্ট হিসাবে ধরছি। হায়ার সেকেন্ডারিতে তোমার পেয়েছিল 60%, তাহলে কত হয়? 60% পেলে মোটামুটি 6, এদিকে 6 দুগুণে 12 আর 3 15। জিএনএম ধরে নিলাম 60% পেয়েছে, 3 6 18 প্লাস 3 21। রেজিস্ট্রেশন মার্কস নেই, ডিপ্লোমা সার্টিফিকেট ধরো নেই, ডিপ্লোমা করেনি, তাহলে ওভারঅল এই 75 এসে কত পেল? দেখো 21 আর 6 হচ্ছে 27, আর মানে 15তে তোমার হলো কত? 42, তাহলে তোমার এইখানে পেলে 42। এইবার ধরো তুমি 2 বছর কোথাও চাকরি করেছো কোনো প্রাইভেট হসপিটালে, তাহলে আমি 2 বছর চাকরি করলে আমি পেলাম 4। ধরো 2 বছর কোথাও চাকরি করেছো, তাহলে কত হলো? 42 4 46। এইবার এই 15 মার্কস, সরি 42ই তো, হ্যাঁ এটা হচ্ছে 21 21 42, ঠিক আছে। এইবার ইন্টারভিউ মার্কস, ইন্টারভিউ মার্কসে কত পেয়েছি? ইন্টারভিউ মার্কসে ম্যাক্সিমাম পাওয়া যায় 8 থেকে 10, আমি অ্যাভারেজ যেহেতু স্টুডেন্ট তাই জন্য 8 ধরলাম। তাহলে তোমার ওভারঅল মার্কস কত দাঁড়ালো? ওভারঅল মার্কস এখানে 42 8 50 4 54 54। তো তোমার তো চাকরি হলো না, হলো না। তাহলে কি স্যার হতে পারে না? আমি তো ভুল করে ফেলেছি তাহলে জিএনএম নিয়ে। দাঁড়াও, শান্ত হও, একদম হতে পারে, একদম তোমার সুযোগ হতে পারে। তার জন্যই আমি যেটা বললাম শুরুতে, যে ওই ভিডিওটা কে চাও কমেন্ট করে জানাও যে স্যার আমার মার্কস কম আছে একাডেমিক মার্কস, তাহলে আমাকে কি করতে হবে যে আমি গভর্নমেন্ট জব শিওর পেতে পারবো, মানে এখানে আমি 65 মতন তুলতে পারবো, 65 66 কাট অফ যায়। তো এই 65 66 কি করে তুলতে পারবো স্যার আমাকে গাইড করুন, কমেন্ট করে জানাও। এক্ষুনি তোমার ভিডিও চলে আসবে, এক্ষুনি নয় পরের দিন তোমার ভিডিও চলে আসবে। যেভাবে তোমরা বলেছিলে জিএনএম এর ভিডিও চাই, পরের দিনই আমি দিয়ে দিয়েছি, ঠিক তেমনি তোমার সেই ভিডিও চলে আসবে, কমেন্ট করে জানাও। আদারওয়াইজ এই একাডেমিক্স এর উপরে যেহেতু ভিত্তি করে এখানে একটা বড় মার্কস থাকছে, তাই জন্য এটাকে আমি ডিমেরিটস এর খাতায় রেখেছি, সবাই এটা নোট ডাউন করে নিও। ওকে, চলো তারপরের পয়েন্ট, তারপরের পয়েন্ট দেখে নাও। এই জিএনএম করলে কোন র্যাঙ্কে চাকরি হয়? স্টাফ নার্স গ্রেড 2। স্যার বিএসসি নার্সিং করলেও তো একই গ্রেডে চাকরি হয়। হ্যাঁ, এটারও ব্যাপারে আমি কিন্তু ভিডিও আনতে পারি, তোমরা যদি চাও। বিএসসি নার্সিং এ কেমন প্রমোশন, কেমন কি, যে ভিডিও এএনএম জিএনএম এর দেখছো, বিএসসি নার্সিং এরও আনতে পারি, তোমরা যদি চাও কমেন্ট করে যদি জানাও। ওকে, স্টাফ নার্স গ্রেড 2 এই র্যাঙ্কে স্যালারি 1 বছরের পর থেকে, আমি যেই স্যালারিটা দেখাচ্ছি 1 বছরের পর থেকে তোমার হাতে থাকে 34,250 টাকা। 34,250 টাকা, রাফলি 1000 টাকা এদিক ওদিক হতে পারে জায়গা ওয়াইজ। ওকে, তো 34,250 তোমার স্যালারি হতে পারে। এইবার এইটাকে আমি তাই জন্য কিসে রাখবো? মেরিট হিসাবে রাখবো, যথেষ্ট ভালো একটা স্যালারি তুমি পাচ্ছ এই চাকরিতে। এর পরের পয়েন্টে আসছি। এর পরের পয়েন্ট হচ্ছে এডুকেশনাল অ্যাসপেক্ট। জিএনএম এর এডুকেশনাল অ্যাসপেক্ট কি আছে? তো দেখো, পোস্ট বেসিক নার্সিং তুমি করতে পারো। এরপরে জিএনএম এর পর তুমি পোস্ট বেসিক নার্সিং করতে পারো, যেখান থেকে তুমি বিএসসি করবে, বিএসসি হয়ে গেল এটা।
এটা বিএসসি র্যাঙ্কের ইকুইভ্যালেন্ট। এর সাথে এরপরে তুমি এমএসসি করতে পারবে চাইলে, এরপরে তুমি পিএইচডি করতে পারবে, ঠিক আছে? এরপরে চাইলে তুমি পোস্ট ডক্টরেট করতে পারবে, পোস্ট ডক করতে পারবে। তো তুমি যত দূর ইচ্ছা তুমি তারপরে পড়াশোনা করতে পারো। তো তোমার পড়াশোনার পথে কোনো বাধা নেই, কিন্তু মাথায় রাখবে এখানে অ্যাডভান্টেজ হচ্ছে যেটা, তুমি ধরো জিএনএম করেছো, তুমি পোস্ট বেসিক নার্সিং করতে চাও, এই সময় ধরো পোস্ট বেসিক নার্সিং করছো, তুমি কিন্তু স্যালারি পেতে থাকবে, তুমি কিন্তু স্যালারি পেতে থাকবে এই পিরিয়ডে। এইটাই হচ্ছে নার্সিং জবের সব থেকে অ্যাডভান্টেজ। এর মতন অ্যাডভান্টেজ আর কোনো জবে পাবে না তুমি। এই অ্যাডভান্টেজটা, তুমি পড়াশোনা করছো, তোমার তার জন্য স্যালারি ঢুকছে। তো এই জন্য এই এক্সামের এই পয়েন্টটাকে আমি মেরিটের খাতায় কাউন্ট রাখছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের পয়েন্ট হচ্ছে কেরিয়ার অপশন। এএনএম এর কেরিয়ার অপশন কি আছে? গভর্নমেন্ট জব 60 থেকে 70% লোকের গভর্নমেন্ট জব কনফার্ম হয়। তখন কখন? যেই ভিডিওটা আমি বললাম দেব, ওইটা মেনটেন করলে 60 to 70% ছেলে মেয়ের কিন্তু গভর্নমেন্ট জব কনফার্ম হয়ে যাবে। আমি ওই ভিডিওটা দেব যদি তোমরা চাও। আরেকটা হচ্ছে এই যে স্টাফ নার্স গ্রেড 2 হিসাবে তুমি কি পাচ্ছ? পোস্টিং পাচ্ছ। প্রথম পোস্টিং স্টাফ নার্স গ্রেড 2 এর উপরে তুমি পাবে না। তো এইটাকে আমি তাই জন্য ডিমেরিটে লিখেছি, কারণ 100% তো এএনএম এর মতন জব হচ্ছে না, এটা তাই জন্য ডিমেরিটের খাতায় থাকলো। কিন্তু 100% ছেলে মেয়ে পেতে পারতো, তার জন্য একটা টেকনিক ফলো করতে হতো। সেটাই আমি বলে দেবো নেক্সট ভিডিওতে, তোমরা যদি চাও। এইবারে চলে আসছি হচ্ছে জিএনএম কেরিয়ার অপশন। জিএনএম এর কেরিয়ার অপশন কি রয়েছে? হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, তুমি এরপরে কি হতে পারো? হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হতে পারো। এছাড়াও তুমি মানে হ্যাঁ, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল নয়, এখানে আমি ভুল লিখেছি, সরি, স্টাফ নার্স গ্রেড 2, ঠিক আছে? স্টাফ নার্স গ্রেড 2, এটা ভুল টাইপ হয়েছে। স্টাফ নার্স গ্রেড 2 হতে পারো। ওকে, এছাড়া কি সেল, ভেল, ওএনজিসি, ইএসআইসি, রেল, এই সব কিছুতে তুমি জবের জন্য অ্যাপ্লাই করতে পারো, যেটা এএনএম এর ক্ষেত্রে সুবিধা নেই। এছাড়া কি তুমি হায়ার স্টাডিজ, যেটা বললাম পোস্ট বেসিক নার্সিং, এমএসসি, পিএইচডি, যতদূর ইচ্ছা তুমি পড়াশোনা করতে পারো। এছাড়া তুমি টিচিং প্রফেশনে আসতে পারবে জিএনএম করার পর। তুমি যদি পোস্ট বেসিক নার্সিং করে নাও, তারপরে কিন্তু তুমি চাইলে টিচিং প্রফেশনে আসতে পারো। তো ওভারঅল বেসিসে এর কেরিয়ার অপশন খুব ভালো থাকায় এটাকে আমি মেরিটের খাতায় কাউন্ট করলাম, প্লাস পয়েন্ট হিসাবে কাউন্ট করলাম। এইবার আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় আসছি, জিএনএম এর প্রাইভেট কেরিয়ার কিরকম। জিএনএম এর প্রাইভেট কেরিয়ারে তুমি 18,000 টাকা মতন স্যালারি পাবে, যেটা এএনএম এ চাইলেও পাবে না। তুমি কিন্তু জিএনএম এর ক্ষেত্রে পেতে পারো। আর যদি বিদেশে চাকরি করতে চাও, তাহলে পয়সার কোনো লিমিটেশন নেই, যেই দেশ অনুযায়ী সেই দেশ অনুযায়ী তুমি মানে স্যালারি পেতে পারো। তোমার স্যালারি 2 লাখ থেকে 8 লাখ টাকার মধ্যে ভ্যারি করতে পারে পার মান্থ। 2 লাখ থেকে 8 লাখ টাকার মধ্যে ভ্যারি করতে পারে। যার স্বপ্ন বড়, যে বিদেশে যেতে চাও, সে কিন্তু এই জব খুব ভালো জব, তুমি কিন্তু ট্রাই করতে পারো। তো সেই জন্য আমি এটাকে মেরিটের খাতায় রেখেছি, কারণ বেসরকারিতেও খুব ভালো কিন্তু অপশন থাকছে চাকরির, যেটা তুমি অন্যান্য ডিগ্রি, নর্মাল ডিগ্রি কোর্স করলে কিন্তু পাবে না। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট তো বাদ দাও, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, প্রমোশন হয় স্যার, দেখে নাও জিএনএম এর প্রমোশনাল অ্যাসপেক্ট। জিএনএম এ এন্ট্রি লেভেল তুমি কোথায় ঢুকছো? তুমি ঢোকো হচ্ছে এন্ট্রি লেভেল পজিশন, সেটা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2। তারপরে তোমার 10 বছরের মাথায় গিয়ে তোমার একটা প্রমোশন হতে পারে, সেটা হচ্ছে কি স্টাফ নার্স গ্রেড 1। এটা তোমার ফার্স্ট প্রমোশন 10 বছরের পর। এইখানেই অ্যাডভান্টেজ পেয়ে যায় বিএসসি নার্সিং যারা, তাদের অনেক কম সময় লাগে, তোমার প্রায় 10 বছর এখানটা লাগবে। তো 10 বছর পর তুমি স্টাফ নার্স গ্রেড 1 তুমি হয়ে যাবে। তার মানে আমি যদি মোটামুটি একটা কাউন্ট করি, তুমি 22 বছর বয়সে জয়েন করেছো, তাহলে তোমার 32 বছর বয়সে, আমি এখানে কাউন্ট করে লিখছি, তোমার মোটামুটি তুমি ধরে নিলাম আমি 22 বছর বয়সে তুমি জয়েন করেছো, তাহলে তোমার 32 বছর বয়সে তুমি কিন্তু তোমার ফার্স্ট প্রমোশন পাচ্ছ। তারপরে পোস্ট নেম কি বলছে? থার্ড প্রমোশন সিস্টার ইনচার্জ ওয়ার হচ্ছে ওয়ার্ড সিস্টার। এইটার ক্ষেত্রে তোমার 5 থেকে 10 বছর, এটা ভ্যারি করতে পারে কিরকম ভ্যাকেন্সি আছে তার উপর। আমি যদি ম্যাক্সিমামটাও ধরে এগোই, তোমার কিন্তু সেকেন্ড প্রমোশন পাচ্ছ 42 ইয়ার্স এজে। 42 ইয়ার্স এজে কিন্তু তুমি সেকেন্ড একটা প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে, সিস্টার ইনচার্জ অর ওয়ার্ড সিস্টার। এইটা
তোমরা মানে এএনএম এর ক্ষেত্রে এই সুবিধাটা ছিল না, এএনএম এ হয়তো জীবনেও একটা প্রমোশন পাবে না, এখানে কিন্তু এই দুটো প্রমোশন তোমার লাইফে কনফার্ম থাকছে। ওকে, এরপরে আমরা যদি দেখি যে তোমার কেরিয়ার মানে তোমার কোয়ালিফিকেশন বাড়িয়েছো, তুমি পোস্ট বেসিক নার্সিং করে নিয়েছো এবং এক্সপিরিয়েন্সও গেইন করেছো, তার সাথে এক্সপিরিয়েন্স তো হবেই, পোস্ট বেসিক নার্সিংও তুমি করে নিয়েছো, তাহলে কিন্তু তোমার মোটামুটি আরো 10 বছর মানে 52 বছরের কাছাকাছি বয়সে গিয়ে তুমি কিন্তু নার্সিং সুপারিনটেন্ডেন্ট হিসাবে, এনএস হিসাবে কিন্তু তুমি পৌঁছাতে পারো 52 বছর বয়সে। এখনো তোমার 10 বছরের চাকরি বাকি আছে, এখনো তোমার সুযোগ আছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে পৌঁছাবার। তোমার যদি ডিগ্রি বাড়িয়ে থাকো তুমি, তো কোন লেভেল অবধি পৌঁছাতে পারো? হায়ার লেভেল অ্যাডমিনিস্ট্রেটিভ রোল, এই 3খানার মধ্যে যে কোনো একখানা হতে পারে। ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট, তার বড় প্রমোশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট, তার থেকে বড় প্রমোশন হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট গ্রেড 1 বা চিফ ম্যাট্রন। এই লেভেল অবধি তুমি পৌঁছাতে পারো, কিন্তু তুমি ধরে নাও এই লেভেল অবধি তো শিওর পাবেই তুমি প্রমোশন। ওকে, এই লেভেল অবধি শিওর প্রমোশন পাচ্ছ। ওকে, এবং তার মানে আমি যদি ধরি ম্যাক্স, আর এই লেভেল অবধি তো ইজিলি এই লেভেল অবধিও পেতে পারো, কিন্তু এইটা পেতে গেলে একটু চাপ আছে, এই লেভেল অবধি প্রমোশন পেতে একটু চাপ আছে। ঠিক আছে, ক্লিয়ার? তো এই রেকর্ডটা, এই ইনফরমেশনটা কোথা থেকে নেওয়া? কেউ আমাকে এসে গালি দেবে না, একেবারে এইখান থেকে তোলা, ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এখানের থেকে নেওয়া ইনফরমেশন এটা। ওকে, অফিসিয়াল ইনফরমেশন। এই পোস্টিং গুলো না সিনিয়রিটি, এবং এই দুটো পোস্টই সিনিয়রিটি এবং কোয়ালিফিকেশনের উপর বেস করে হয়। কেউ যদি চায় যে আমি কোনো উচ্চশিক্ষা গ্রহণ করবো না, তার হবে না। সে যদি পড়াশোনা করে থাকে তখন তার কিন্তু হবে। তো ওভারঅল বেসিসে এখানে তুমি টপ মোস্ট র্যাঙ্ক অবধি পৌঁছাতে পারছো, তার মানে ইটস আ মেরিট। এটা হচ্ছে কি, এটা একটা পজিটিভ পয়েন্ট এই চাকরির পরীক্ষায়। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এইবার যারা চিন্তায় আছো জিএনএম নিয়ে ফেলেছি, আমার তো মার্কস বেশি নয়, আমার কি হবে, আমার কি 100% গভর্নমেন্ট জব হতে পারে? তো আমার উত্তর হচ্ছে হ্যাঁ, হতে পারে। স্যার কিভাবে হতে পারে সেটা আমি পরের ভিডিওতে বলবো। তোমরা যদি প্রচুর লাইক এন্ড শেয়ার করো এবং প্রচুর পরিমাণে কমেন্ট করো, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলেই কিন্তু আমি সেই ভিডিওটা আনবো। তো আর এক্সট্রা ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা যেটা করতে পারো, এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে জাস্ট একবার হাই পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে। হাই পাঠালেই তোমাদের কাছে লিঙ্ক পৌঁছাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানেও কিন্তু তোমাদের আমি ইনফরমেশন দিয়ে দেবো। ওকে, আর যারা যারা আমাদের এএনএম জিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ আমাদের ভাই বন্ধুরা, তারা এই ব্যাচটা পারচেস করতে পারো, ধন্বন্তরী 2.0। এই ধন্বন্তরী 2.0 ব্যাচে কি পাবে দেখে নাও। আমাদের রেকর্ডেড ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস প্লাস লাইভ ক্লাস, লাইভ প্লাস রেকর্ডেড দুটোই পাবে। লাইভ ডাউট ক্লিয়ারিং পাবে, ডিপিপি সলভ লাইভ ক্লাস পাবে, ক্লাসের নোট পিডিএফ আকারে পাবে, জিকে ইবুক পাবে, মক টেস্ট পাবে, কাউন্সিলিং গাইডেন্স পাবে, এত কিছু পাবে। কত? 1662 টাকায়। ওকে, 1662 টাকায় তুমি এই সব কোর্স পেয়ে যাবে। কি কোড ইউজ করলে? Y229। চোখ বন্ধ করে খাতার মধ্যে নোট করে নাও এই কোডটা ইউজ করলে তোমার কোর্সের দাম সব থেকে কম হয়ে যাবে 1662 টাকা। আর তোমরা চাইলে এই নাম্বারে কল করে নিয়েও ভর্তি হতে পারো। তোমাদের যদি নিজের মানে করতে অসুবিধা হয় তাহলে এই নাম্বারে কল করে নিতে পারো। আর যারা টেক স্যাভি তাদের আমি বলে দিচ্ছি যে স্টেপ বাই স্টেপ কি করে করতে হয়। সব আমার মনে হয় নিজের করা সব থেকে বুদ্ধিমানের কাজ। নিজে এগুলো করলে মানে এক তো হচ্ছে যে তুমি টেক স্যাভি, এটা বোঝা যায়, আর হচ্ছে নিজেরও সুবিধা হয় অ্যাপটাকে বুঝতে। ওকে, তো নিজে করার ট্রাই করবে। আর এই বছর আমাদের এখান থেকে যারা পাস করেছে, যে ভর্তি হওয়ার আগে তো একটা ওই দরকার পড়ে না যে আদৌ কি এখান থেকে কেউ পাস করেছে, তো দেখে নাও একবার। তুমি দেখতে দেখতে হাঁপিয়ে যেতে পারো। ওকে, তুমি দেখতে দেখতে হাঁপিয়ে যেতে পারো, তাই জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড মোডে আমি চালিয়ে দিয়েছি। এরা আমাদের এখান থেকে সিলেকশন পেয়েছে, ঠিক আছে? তো তুমিও এখান থেকে পেতে পারো। পরের বছর তোমার নামও এর মধ্যে থাকতে পারে। তুমি যদি চাও, তুমি যদি খাটো, তুমি যদি আমাদের পেড ব্যাচে আসো, তোমারও নাম এর মধ্যে কিন্তু চলে আসবে। তার জন্য তোমাকে চেষ্টা করে যেতে হবে, লড়াই করে যেতে হবে। ওকে, আর এই যে প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই ব্যাচে ভর্তি হয়ে যাও। যেই নাম্বারটা দেখালাম স্ক্রিন পজ করে স্ক্রিনশট অবশ্যই নিয়ে নিও। আর নিজে যদি কেনার হয় একদম ইজি প্রসেস। সবার আগে আড্ডা 24/7 অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নাও।
যেই মুহূর্তে ইনস্টল করে নেবে তারপরে অ্যাপটাকে ওপেন করবে, এখানে একটা ক্যাটাগরি চুজ করতে বলবে, সেই ক্যাটাগরিতে গিয়ে স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করো। স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করার পর ওয়েস্ট বেঙ্গল বলে একটা অপশন পাবে, সেই ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি চুজ করো। তারপরে তোমরা হ্যালো পাবে, ইংলিশে হ্যালো, ইংলিশে হ্যালো ক্লিক করো। ইংলিশে হ্যালো ক্লিক করার পর তোমরা কিন্তু এইরকম একটা জায়গায় চলে আসবে যেখানে তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। ওকে, ফোন নাম্বার দিয়ে তোমায় লগ ইন করতে হবে, অথবা গুগল আইডি দিয়ে তুমি লগ ইন করতে পারো। ঠিক আছে, গুগল আইডি দিয়ে তোমার লগ ইন করতে পারো এবং লগ ইন কন্টিনিউ করো। কন্টিনিউ করার পর তোমরা এখানে সার্চ বার পাবে, এই সার্চ বারে গিয়ে ক্লিক করো। যেই মুহূর্তে গিয়ে সার্চ বারে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার এইরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এএনএম জিএনএম, এখানে গিয়ে সার্চ করবে এবং তোমার এএনএম জিএনএম এর ব্যাচ চলে আসবে, এখানে লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর এএনএম জিএনএম ব্যাচ চলে আসবে, দেখতে পাচ্ছ। এবার এই ব্যাচের উপরে ক্লিক করো, ব্যাচ ওপেন হয়ে গেল। এইবার স্যার দাম তো আমার অনেক বেশি দেখাচ্ছে, কমাবো কি করে? দেখো, কমাবার জন্য এই যে কুপন কোড অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ, এইখানে তোমার একটা অন্য কিছু কুপন কোড বসানো থাকতে পারে, সেটার উপরে গিয়ে ক্লিক করো। ক্লিক করলে একটা ফাঁকা লেখার জায়গা আসবে, সেখানে Y229, খাতার মধ্যে বারবার নোট করে নাও, এটা পরেও যদি কেনার হয় এই কোডটা দিয়েই কিনবে, Y229। এটা বন্ধু বান্ধব যদি কেউ কিনতে চায় তাকেও এই কোডটাই দিয়ে দেবে, আড্ডার যে কোনো কোর্সের ক্ষেত্রে Y229। এই Y229 কোডটা দিয়ে অ্যাপ্লাই করে দাও। যেই মুহূর্তে Y229 কোডটা দিয়ে অ্যাপ্লাই করবে দাম সঙ্গে সঙ্গে কমে যাবে, সঙ্গে সঙ্গে কমে গেল। এবার বাই নাও করে দাও। বাই নাও করলেই তোমার এবার অপশন আসবে ইউপিআই দিয়ে কিনবে না ফোন পে দিয়ে কিনবে না গুগল পে দিয়ে কিনবে, কোন পে দিয়ে কিনবে তোমার ওখানে অপশন চলে আসবে, সেই অপশনে ক্লিক করে বাই করে নাও। ওকে, বাই হয়ে গেলেই তুমি দেখতে পাবে অ্যাপের মধ্যে এই সেকশনটায়, এই জায়গাটায় এখানে মাই কন্টেন্ট বলে একটা জায়গা আছে, এইখানে তোমার কোর্সটাকে দেখতে পাবে। এই মাই কন্টেন্টে ক্লিক করলে তোমার দেখবে পারচেজ দিয়ে তোমার কোর্সটা দেখাচ্ছে, সেটা ক্লিক করলেই তুমি ক্লাস দেখতে পাবে আমাদের। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর যেটা বললাম, তোমরা যদি ওই ভিডিওগুলো চাও অবশ্যই কমেন্ট করে জানাও। এবং তোমাদের তার সাথে আরেকটা কাজ, নতুন যারা যারা আছো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সব থেকে ইম্পর্টেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কালকে আমার একটা স্পেশাল ক্লাস আসছে, সেটা অবশ্যই তোমরা দেখে নিও। সেটা হচ্ছে কঙ্কাল তন্ত্র বা স্কেলিটাল সিস্টেম। সেই স্কেলিটাল সিস্টেমের ক্লাসে তোমাদের মানে ওখানেও যে তোমাদের মনে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু কমেন্ট বক্সে তোমরা দিতে পারো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।